জামাতের হাইকোর্টে যে রায় দিয়েছে এটা অত্যন্ত অনভিপ্রেত, সংবিধান বহির্ভূত এবং আমি মনে করি যে ইমেচিউরড একটা রায় তারা দিয়েছে। এই আপিল অবস্থাতে জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এ ধরনের একটি অভিমত আইনজীবীদের মাঝে আছে। রায়টি শুধু একটি আইনগত দিক নয়, এ রায়ের একটি রাজনৈতিক ইম্প্যাক্টও আছে। সুতরাং আমরা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি আমরা ময়দানেও এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। জামাত ইসলামীকে নির্বাচন থেকে দূরে রাখার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এদেশের জনগণ বন্ডুল করবে এবং জামাতকে বাদ দিয়ে এদেশের জনগণ কোনো নির্বাচনকে মেনে নেবে না। জামাত ইসলামী বাংলাদেশে 15 থেকে 20% জনগণের প্রতিনিধিত্ব করে। সুতরাং এই বিশাল অংশের জনগণকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে এটা দেশের মানুষ মনে করে না এবং নির্বাচন নিঃসন্দেহে অনিশ্চিত হয়ে যাবে। জামাত ইসলামী অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই পরিবেশ আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। জামাতের হাইকোর্টে যে রায় দিয়েছে এটা অত্যন্ত অনভিপ্রেত, সংবিধান বহির্ভূত এবং আমি মনে করি যে ইমেচিউরড একটা রায় তারা দিয়েছে। কারণ নিবন্ধনের এই ইস্যুটি এখনও নির্বাচন কমিশনের প্রক্রিয়াধীন আছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে প্রক্রিয়াধীন ইস্যুর উপরে রিট আবেদন করা এবং রিট আবেদন গ্রহণ করে সেটাকে অ্যাবসলিউট করা এটা আইনসম্মত নয়। এটা হচ্ছে বিজ্ঞ আইনজীবীদের অভিমত। সেদিক থেকে আমি মনে করি রায়টি একটি মোটিভেটেড রায় এবং বাংলাদেশে আজকে এই যে আওয়ামী লীগ সরকার ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে এবং সেই কারণে জামাত ইসলামীকে কোণঠাসা করার যে অপচেষ্টা করছে, এটা তারই একটি ধারাবাহিকতা। কোর্টের মাধ্যমে সেটাকেই তারা আবার নতুন করে জামাতের উপরে একটি নতুন অত্যাচার এবং নির্যাতনের এটা নতুন ধাপ বলে আমি মনে করি। আসলে এই বিষয়টি নিয়ে কমেন্টস করা এখনও সময় আসেনি, কারণ আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে এবং এই আপিল অবস্থাতে জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এ ধরনের একটি অভিমত আইনজীবীদের মাঝে আছে। এবং আপনারা জানেন যে এর বাইরেও জামাত ইসলামী নতুন করে আবার নিবন্ধনের জন্য আবেদন করার সে সুযোগ আছে। সুতরাং আমরা এই সমস্ত সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব এবং আমরা আশা করি হাইকোর্ট সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের রায়কে বাতিল করবে এবং স্টে দিয়েই তারা শুনানির জন্য এটা ব্যবস্থা করবে বলে আমরা আশা করি। সুতরাং সেই সমস্যাটি হবে না বলেই আমাদের ধারণা। যদি সুপ্রিম কোর্টেও এ রায় বহাল থাকে তাহলে সে বিষয়ে অল্টারনেটিভ কী হতে পারে এ নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। রায়টি শুধু একটি আইনগত দিক নয়, এ রায়ের একটি রাজনৈতিক ইম্প্যাক্টও আছে। সুতরাং আমরা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি আমরা ময়দানেও এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি 90% মুসলমানের দেশে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক গণতান্ত্রিক রাজনৈতিক দল জামাত ইসলামীকে নির্বাচন করতে দিবে না, এই সিদ্ধান্ত এই দেশের জনগণ মেনে নেবে না এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পাবো ইনশাআল্লাহ। এবং আমি এটা দৃঢ় বিশ্বাস করি জামাত ইসলামীকে নির্বাচন থেকে দূরে রাখার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এদেশের জনগণ বন্ডুল করবে এবং জামাতকে বাদ দিয়ে এদেশের জনগণ কোনো নির্বাচনকে মেনে নেবে না। কারণ জামাত ইসলামী বাংলাদেশের যতটা জাতীয় নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচন অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটি পার্লামেন্ট আমাদের প্রতিনিধিত্ব আছে। এমনকি 1991 সালের নির্বাচনে আমরা 11.4% ভোটও পেয়েছিলাম। তো এই সময়ের ব্যবধানে জামাত ইসলামী বাংলাদেশে 15 থেকে 20% জনগণের প্রতিনিধিত্ব করে। তো এই বিশাল অংশের জনগণকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে এটা দেশের মানুষ মনে করে না এবং নির্বাচন নিঃসন্দেহে অনিশ্চিত হয়ে যাবে।
আমাদের সর্বস্তরের আমাদের দলীয় নেতাকর্মী এবং জনগণও ইসলামের জন্য অত্যন্ত সংক্ষুব্ধ এর রায়ে, এবং তারা এর প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশের তারা রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ, এবং এই রায়ের বিরুদ্ধে তারা তাদের মনোভাব ব্যক্ত করেছে। সুতরাং আগামী দিনেও বেশ করে রমজানের পরে এই রায়ের বিরুদ্ধে বড় ধরনের জনমতের আন্দোলন গড়ে উঠবে, এবং আমরা আশা করি সরকার সেটা বিবেচনা আনতে বাধ্য হবে। আসলে আমাদের যে জোটটি সেটা হচ্ছে সরকার বিরোধী আন্দোলনে সরকার একটি বড় জোট, সুতরাং এই জোটের কোনো প্রতিক্রিয়া এখানে হবে বলে আমি মনে করি না। আর জামাত ইসলামী অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সেই পরিবেশ আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। আমি মনে করি যে জামাত ইসলামী বাংলাদেশে বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থন নিয়েই এদেশে ইসলামী অনুষ্ঠান কায়েম করতে চায়। আর জনগণের কাছে পৌঁছা এবং জনমত যাচাইয়ের জন্য নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় ধরনের একটি মাপকাঠি। সেক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করা এবং নির্বাচনের অংশগ্রহণের মাধ্যমে জামাত ইসলামীর যে মেসেজ আছে, এই মেসেজটা সর্বস্তর জনগণের কাছে পৌঁছে দেওয়া, এটা একটা সর্বোত্তম পন্থা হিসেবে আমরা বিবেচনা করি। সেদিক থেকে নির্বাচনে অংশগ্রহণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণই মনে করি, এবং জনপ্রতিনিধিত্ব যে পাওয়ার সেটাও আমরা গুরুত্ব মনে করি। আমি মনে করি দেশের প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির ভূমিকা আরও জোরদার হওয়া উচিত, এবং সরকারের এসব জুলুম অত্যাচার নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপিকে আরও সোচ্চার ভূমিকা পালন করা উচিত। এটাই জনগণ বিএনপির কাছ থেকে প্রত্যাশা করে। 18 দলের যে জোট হয়েছে, এখানে প্রত্যেকটি দল তার নিজস্ব স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করছে, এবং সাথে সাথে জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমরা চেষ্টা করছি। সুতরাং এখানে বিএনপির যেমন স্বার্থ আছে, জামাত ইসলামের স্বার্থ আছে। প্রত্যেকে তার নিজস্ব স্বার্থ এবং পারস্পরিক স্বার্থ, দেশীয় স্বার্থ বজায় রেখেই এই জোট তার কাজ অব্যাহত রাখছে। জামাত ইসলামী সবসময় নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, আদর্শিক এবং শৃঙ্খলিত একটি দলের নাম। আমরা কখনোই সন্ত্রাস কিংবা বেআইনি কর্মকাণ্ডকে এন্ডোর্স করি না, এবং এটা আমরা কখনো গ্রহণ করি না, এবং এই পথে আমরা কখনো যেতেও চাই না। সরকার নানাভাবে উস্কে দিয়ে জামাতকে সে পথে নেওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারে আমরা সচেতন আছি, এবং আমরা কখনোই সরকারের পাতা ফাঁদে পা দেব না ইনশাআল্লাহ। বৃহত্তর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করেই সরকারের এই জুলুম অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নীতিগতভাবে এ ধরনের গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন জ্বালানোর নীতিতে বিশ্বাস করে না, এবং আমরা আমাদের এই আদর্শের উপরেই অব্যাহত থাকার জন্য চেষ্টা করছি। জামাতকে হাইকোর্টের মাধ্যমে নিষিদ্ধ করার যে রায় প্রকাশিত হয়েছে, এর দ্বারা এটাই প্রতীয়মান হচ্ছে যে সরকার এতদিন যে যুদ্ধাপরাধীর নামে জামাত নেতৃবৃন্দকে মামলা জড়িয়ে অন্যায়মূলক রায় দিচ্ছেন, বিষয়টি তাই নয়। মূলত জামাত ইসলামীর বিরুদ্ধেই তাদের মূল ষড়যন্ত্রটি। আর জামাত ইসলামীর বিরুদ্ধে মূল ষড়যন্ত্র মানে হচ্ছে ইসলামের বিরুদ্ধে তাদের মূল ষড়যন্ত্র, সেটা প্রমাণিত হয়েছে। তো সুতরাং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্রকে কখনো বরদাস্ত করবে না, এবং আমরা আশা করি ইসলামী আদর্শের ভিত্তিতে জামাত ইসলামী তার স্বকীয় চরিত্রে এই দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। জামাত ইসলামী একটি ইসলামী আদর্শের দল হিসাবে আমাদের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের সংবিধানের মূলনীতি নিরূপণ করা আছে, এবং আমরা এটা আশা করি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে ইসলামী আদর্শের ভিত্তিতেই সংগঠন এবং রাজনীতি করার অধিকার থাকবে, এটাই খুব স্বাভাবিক। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানের 38 নম্বর ধারায় প্রত্যেকটি নাগরিকের সবিশ্বাসে রাজনীতি করার অধিকার আছে। সুতরাং সেদিক থেকে আমাদের জামাতের যে গঠনতন্ত্রের যে মূলনীতি, সেটা বাংলাদেশ সংশ্লিষ্ট মানুষের চিন্তা চেতনার প্রতিফলন,
ইলেকশন কমিশনের যে আরপিওর যে শর্তগুলো আছে, এই শর্তগুলোকে মেনেই জামাত ইসলামী নিবন্ধনের জন্য আবেদন করেছিল এবং সেগুলো পর্যালোচনা করেই নির্বাচন কমিশন জামাতকে নিবন্ধন দিয়েছে। পরবর্তী পর্যায়ে তারা কোনো কোনো বিষয়ে আপত্তি করেছিল, আমাদেরকে চিঠি দিয়েছে, আমরা সেগুলোকে সংশোধন করে ইলেকশন কমিশনে জমা দিয়েছে এবং ইলেকশন কমিশন কনভিন্সড হয়ে পরবর্তী পর্যায়ে আমাদের নিবন্ধন কন্টিনিউ করছে। সুতরাং এখানে তারা যে মৌলিক কন্ট্রাডিকশনের কথা বলছে এটি সঠিক নয়। আমরা তো দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে এগুলো মিথ্যা এবং বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যে সমস্ত রায় দেওয়া হয়েছে এগুলো খুব অন্যায়ভাবে দেওয়া হয়েছে। কারণ আইসিটির 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টস যে আইনটি, এই আইনটি হচ্ছে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ আইন। আমরা এই আইনটি পরিবর্তনের জন্য বারবার দাবি জানিয়ে আসছি। সুতরাং যারা নির্দোষ আছেন তাদের ব্যাপারে তো আমরা নতুন করে ভাবার কোনো কারণ নেই। আর আপনারা জানেন যে জামাত ইসলামীর নেতৃত্ব এবং রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়া স্বাভাবিকভাবেই যে পরিবর্তন আসে সেই পরিবর্তন আর বের চেয়ে বেশি কিছু নয়। এদেশের জনগণের কাছে আমাদের মেসেজ অত্যন্ত স্পষ্ট। আমরা মনে করি যে বাংলাদেশ 16 কোটি মানুষের দেশ এবং এই বাংলাদেশের অনেক সম্ভাবনাময় একটি বাংলাদেশ, কিন্তু শাসক গোষ্ঠীর দুঃশাসন, অপশাসন, লুটপাট, দুর্নীতি এবং জনগণের উপরে বা দেশের প্রতি তাদের ভালোবাসা না থাকার কারণেই এবং অযোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ বিশ্বের দরবারে আজকে পিছিয়ে আছে। বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সৎ, দক্ষ এবং যোগ্য নেতৃত্বের প্রয়োজন। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরেই সেই রকম যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব সৃষ্টির জন্য চেষ্টা করছে। আমরা বিগত সরকারের আমাদের 2 জন মন্ত্রী এবং যে কয়েকজন এমপি ছিলেন, এটা প্রমাণিত হয়েছে যে দুর্নীতিমুক্ত থেকে যোগ্যতার সাথে দেশের মানুষকে পিছু দেওয়া আমাদের পক্ষে সম্ভব। এবং জামাত ইসলামীর এই নিষ্ঠা এবং যোগ্যতা, সততার কারণেই আজকে এই দলটিকে কোণঠাসা করে লুটেরা এবং চরিত্রহীন দুর্নীতিবাজ লোকদের শাসন বজায় রাখার জন্যেই জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়। তো এক্ষেত্রে আমি মনে করি দেশের জনগণ সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং জামাত ইসলামের উপর আজকে যে জুলুম অত্যাচার চলছে তার প্রতিবাদে এবং প্রতিরোধে তারা এগিয়ে আসবে এবং তারা উপযুক্ত সময়ে জামাতের এই আদর্শকে গ্রহণ করে দেশের এবং জনগণের মুক্তির জন্য নিজস্ব ভূমিকা পালন করবে, এটা আমরা আশা করি। আমি প্রথমবার কারাগারে যাই বিগত আর্মি সমর্থিত কেয়ারটেকার সরকার আমলে। তারা আমার বিরুদ্ধে শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হিসাবে আমাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু দীর্ঘ 18 মাস ধরে বারবার দুদকের দ্বারা তারা অনেক তদন্ত করে, বারবার কমিটি পরিবর্তন করে তদন্ত করেও তারা দেখছে যে আলহামদুলিল্লাহ আমার কোনো দুর্নীতি তারা প্রমাণ পায়নি, বরং আমার বৈধভাবে যে আয় তার চেয়ে আমার সম্পদের পরিমাণ অনেক কম পেয়েছে এবং সেজন্য তারা আমাকে বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলাই তারা দিতে পারে নাই। জরুরি আইনের আমাকে 18 মাস তারা আটকে রেখেছিল। আর দ্বিতীয়বার যখন আমি জেলে যাই, আসলে সবগুলো তো মিথ্যা এবং বানোয়াট মামলা। আপনারা জানেন যে বিভিন্ন থানাতে কতগুলো মামলা তৈরি করাই আছে, গাড়ি মাংসুর, তারপরে সরকারের কাজে বাধা দান। সুতরাং আমাকে একটা বাসাতেই আমি আত্মগোপনে ছিলাম, যেহেতু সরকার আমাকে ধরার জন্য বারবারই চেষ্টা করছিল। সেখান থেকে র্যাব আমাকে ধরে নিয়ে আসে, এনে রামপুরা থানার আগের করা 2টি মামলা, গাড়ি ভাঙচুর করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলার সাথে আমাকে জড়িয়ে রেডিমেড মামলাকে জড়িয়ে দেয়। আমি 6 মাস ছিলাম, 6 মাস পরে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাই। আমাকে 2টি মামলায় মোট 7 দিন রিমান্ড দেয়। রিমান্ড ইটসেলফ একটা কষ্টের জায়গা, তবে তারা আমার সাথে শারীরিকভাবে আমাকে কোনো নির্যাতন করেনি। আর জামাত ইসলামীর নেতৃবৃন্দের প্রায় সকল সিনিয়র নেতার সাথে আমার কোনো না কোনোভাবেই জেলে থাকার সুযোগ হয়েছে। তার মাঝে
বর্তমান মোহতারাম আমির জামাত, তারপরে নাইব আমির মাওলানা একেম ইউসুফ, মাওলানা আব্দুল সোবান, তারপরে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এটি মাজারুল ইসলাম, ডাক্তার শফিক, প্রায় সকল নেতার সাথেই কম বেশি থাকার সুযোগ হয়েছে। নিউজ মিডিয়া হচ্ছে জনগণকে লেটেস্ট অবস্থা সম্পর্কে অবহিত করা এবং সম্পৃক্ত করার একমাত্র মাধ্যম, এবং এর মাধ্যমে মানুষকে মোটিভেট করা যায়, অর্গানাইজ করা যায় এবং এডুকেট করা যায়। তৃতীয় আলো যে সমস্ত উদ্যোক্তা আছেন তারা মানুষকে পজিটিভলি এনরিচ করবেন তথ্য দিয়ে, এটা আমি বিশ্বাস করি। এবং এ ধরনের মিডিয়ার মাধ্যমে আরেকটি সুবিধা হয় যে যারা হলুদ সাংবাদিকতা করে বা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, সেখান থেকেও মানুষকে রক্ষা করা সম্ভব হয় এবং মানুষ তুলনামূলকভাবে কোনো একটা ইনফরমেশন এবং তথ্যকে যাচাই বাছাই করার একটি অপরচুনিটি বা সুযোগ লাভ করে। আমি সে কারণে এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের সার্বিক সাফল্য কামনা করি। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।